সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা যেখানে আছো সবাই ভালো আছো, বাসাতেই আছো। এই করোনা ভাইরাসের সময় আশা করি তোমরা সবাই বাসায় থাকবে। এই সময়ে তোমাদের শিক্ষা পাঠদানের অংশ হিসাবে আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৫ম অধ্যায় এবং কাজ ক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটি। এটা আমার প্রথম লেকচার, আশা করি তোমরা মনোযোগ দিয়ে উপভোগ করবে। দেখো, এখানে কাজ, শক্তি ও ক্ষমতা এই তিনটা বিষয়ে আমরা আলোচনা করব আজকে। প্রথমে আমরা কাজ থেকে আরম্ভ করি। কাজ বিষয়ে আমরা কি জানি? যে একটি বস্তুর উপর কোনো বল ক্রিয়া করায় বলের দিকে সরণের কি ঘটে? কিছু সরণ ঘটে, তাই তো? সরণ ঘটে। বল আর সরণ, এই সরণের গুণনফল, এখান থেকে আমরা কাজের সংজ্ঞা পেতে পারি। আচ্ছা, কাজের সংজ্ঞা আমরা যেটা জানি, আমরা সেটা কিভাবে লিখি? যে কাজ সমান সমান বল গুণন বলের দিকে সরণের উপাংশ। বল গুণন বলের দিকে সরণের উপাংশ, এটা বুঝবো কেমন করে? বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি। যে মনে করো যে একটা খেলনা গাড়ি, এই একটা খেলনা গাড়ি, এই খেলনা গাড়ির উপরে আমি বল প্রয়োগ করলাম। হ্যাঁ, যদি সরণ এই দিকে হয়, সরণ যদি এই দিকে হয়, তাহলে এই দিকে বল প্রয়োগ করায় তার সরণ ঘটলো এই দিকে। ধরলাম যে মধ্যবর্তী কোণ হলো থিটা। তাহলে এর উপাংশ হবে কি? বলের দিকে সরণের উপাংশ হবে, এই সরণের উপাংশ হবে বলের দিকে। যে এখান থেকে যদি একটা লম্ব আঁকি, তাহলে লম্ব আঁকলে লম্বের যে দূরত্ব হবে, ধরে নিলাম এইটা হলো ওপি, তাহলে ওপি হবে হলো সরণের উপাংশ। ওপি হবে সরণের উপাংশ। তাহলে আমরা এটাকে লিখতে পারবো কি? যে বল যদি এফ হয় তাহলে ওপি। আসলে ওপিটা কি? যে বলের দিকে সরণের উপাংশ বলতে কি বুঝি? এটা আর কিছুই না, যে আমরা যে সরণটা পেয়েছি সেই সরণের ছায়া কতটুকু ভূমির উপরে পড়লো, অথবা এফ এর দিকে এফ এর উপরে পড়লো, সেই ছায়াটুকু কেমন করে পাবো? দেখো, যে আমরা যদি ধরো যে এখানে আমরা কি করলাম, যে উপর থেকে একটা টর্চ লাইট দিয়ে আলো ফেললাম লম্বভাবে আলো ফেললে কি হবে? যে ধরে নিলাম যে আমার এই কলমটা এইভাবে আছে, এই কলমের ছায়া এফ এর উপরে যত বড় পড়বে ঠিক ততটুকু। যদি এফ এর উপরে এই কলম থাকে, তার ছায়া যদি কলমের উপরে, সেটা হবে সবচেয়ে বড়। তাহলে এইটা হবে আমার হলো উপাংশ। তার মানে আসলে কি? বলের দিকে সরণের ছায়া, সরণের যে ছায়াটা, সেই ছায়াটা, ছায়া কত বড় হবে? ছায়া হবে ওপি পরিমাণ। ওপিটা কি হবে? ওপিটা হবে আমার এস কস থিটা। এস কস থিটা। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? যে এফ এস কস থিটা, ধরলাম কাজ ডাব্লিউ, এফ এস কস থিটা। তাহলে আমরা কাজ পেয়ে গেলাম এফ এস কস থিটা। এফ এস কস থিটা আসলে কি? আমরা ভেক্টর গুণনফলে দেখি, ভেক্টর চ্যাপ্টারে আমরা দেখেছি যে দুইটা ভেক্টরের গুণনফলে যদি একটা অদিক রাশি হয়, তাহলে আমরা পাই হলো স্কেলার গুণন। তো এটা অ্যাকচুয়ালি আর কিছুই না, এটা একটা স্কেলার গুণন। এটাকে আমরা লিখতে পারি হলো এফ ডট এস। তো এখান থেকে আমরা কিন্তু একটা ভালো একটা ইনফরমেশন পেলাম, যে দেখো এফ এবং এস আমার দুইটা ভেক্টর রাশি দিয়ে আমরা যখন কাজ পাচ্ছি, কাজ হচ্ছে ডট গুণন। ডট গুণন কি? দুইটা ভেক্টর পরের গুণন ফলে যদি একটা অদিক রাশি হয়, তাহলে কাজ হলো একটা অদিক রাশি। তোমরা এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে বল এবং সরণ ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও কাজ অদিক রাশি কেন? ব্যাখ্যা করো। এরকম হতে পারে। তো এরকম যদি হয়, তাহলে তোমরা এখান থেকে উত্তর বের করতে পারবা। অথবা ভেক্টর কাজ একটা অদিক রাশি ব্যাখ্যা করো, এখান থেকে ব্যাখ্যা করা যাবে। আচ্ছা, এখন হলো কি, যে এই যে কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করে আমি কাজ পাচ্ছি, যে বলটা প্রয়োগ করলাম অ্যাকচুয়ালি সেই বলটা কি? মানে বলের ধরন কি হবে? সেই বলের ধরন হবে, দুই ধরনের বল আছে আমার। একটা হলো ধ্রুব বল আর হলো পরিবর্তনশীল বল।
পরিবর্তনশীল বল। দুই ধরনের বল, যে একটা বস্তুর উপরে যদি আমি 5 নিউটন বল প্রয়োগ করে থাকি, তাহলে যতক্ষণ ধরে এই বস্তুর উপরে আমি কাজ করব ততক্ষণ ধরে 5 নিউটন বল প্রয়োগ করব। এই 5 নিউটনের কোনো পরিবর্তন হবে না, তখন বলি আমরা ধ্রুব বল কর্তৃক কৃত কাজ। আর যদি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলাম, প্রতি মুহূর্তেই যদি এই বলের মানের পরিবর্তন হয়, তাহলে আমরা সেটাকে বলি যে পরিবর্তনশীল বল। বল যেহেতু ভেক্টর রাশি, তার মানের পরিবর্তনও করতে পারে, দিকের পরিবর্তনও করতে পারে, তখন সেগুলোকে বলি আমরা পরিবর্তনশীল বল। আর সেই বল দিয়ে যদি কোনো কাজ হয়, বলি কর্তৃক কাজ। ধ্রুব বল কর্তৃক কৃত কাজ, পরিবর্তনশীল বল কর্তৃক কৃত কাজ। এতক্ষণ আমরা যা বের করেছি এর উপরে যে বল প্রয়োগ করেছিলাম, আমরা ধরেই নিয়েছিলাম যে এই এফ মানের বলের কোনো পরিবর্তন হবে না। যদি পরিবর্তন না হয় তাহলে সেটা ধ্রুব বল। এই ধ্রুব বল কর্তৃক কি কাজ হবে সেই কাজটা বের করছি। আসলে এখন এইটাই আমার হলো ধ্রুব বল কর্তৃক কৃত কাজ। ধ্রুব বল কর্তৃক কৃত কাজ। তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখান থেকে আমি এগুলা মুছে ফেলি, যে একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে এখানে কি ঘটনা ঘটলো, যে ধ্রুব বল কর্তৃক কৃত কাজে আমরা পেলাম কি W = Fs cos থিটা। তার মানে কি এখানে একটা থিটা আছে, থিটাটা কি, থিটা আর কিছুই না, F ও S এর মধ্যে কত কোণে ক্রিয়া করলো সেইটা। তাহলে যেহেতু এখানে আমাদের সবকিছুই মান, F ও মান, S ও মান, cos থিটা তো যে কোনো একটা মানই, সুতরাং সবকিছুই মান, এখানে দিকের কোনো কারবার নাই। তাই আমরা ডাব্লিউটাকে বলেছি যে অদিক রাশি। অদিক রাশি যদি হয় তাহলে তো আমরা এটা লিখতে পারি SF cos থিটা। SF cos থিটা যদি লিখতে পারি তাহলে S ডট F লিখতে পারি না? S ডট F যদি লিখতে পারি তাহলে আবার এটাও লিখতে পারবো যে সরণ গুণন সরণের দিকে বলের উপাংশ, এটাও আমরা লিখতে পারবো। কাজে দুইটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। আচ্ছা, এবার এখান থেকে আমরা আরেকটা জিনিসে যাব, সেটা হলো যে ধরো যে থিটা যদি এমন হয় যে একটা বস্তুর উপরে আমি বল প্রয়োগ করলাম, বলের দিকেই বস্তুর সরণ ঘটলো। কি, যে বল প্রয়োগ করলাম, বলের দিকেই বস্তুর সরণ। তার মানে কি এই দিকে বল প্রয়োগ করলাম F এই দিকে, S ও আমার এই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। যদি মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে এখানে কাজ কি পাবো? কাজ F S cos 0 ডিগ্রি, তার মানে Fs। এই 0 ডিগ্রি হওয়া মানে কি অ্যাকচুয়ালি, এখানে 0 ডিগ্রি হওয়া মানে ফিজিক্স বাদ দাও, এখানে তাকে দেখি যে এই থিটা 0 ডিগ্রি হওয়া মানে কি, যে এই S টাও এর উপরে, মানে S টাও এইটার উপরে, তাহলে বল যেদিকে সরানো সেই দিকে, তখন আমরা বলি যে 0 ডিগ্রি। তাহলে কি W = Fs পেলাম। এই W = Fs এইটা হলো বলের দিকে কাজ, এটাকে আমরা বলতে পারি বলের দিকে কাজ বা বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। বলতে পারি ধনাত্মক কাজ, এগুলো আমরা বলতে পারি যে বলের দিকে কাজ, বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। বলের দিকে কাজ, বল ধনাত্মক কাজ, তার মানে কি থিটা 0 ডিগ্রি। থিটা 0 ডিগ্রি যদি হয় তাহলে এখানে আমার একটা কন্ডিশন কি, যে থিটা 0 ডিগ্রি আমরা কন্ডিশন এইভাবে লিখি যে 90 ডিগ্রি is greater than theta is greater than or equal to 0 ডিগ্রি। এটা হলো আমাদের এই কন্ডিশন। তার অর্থ হলো 90 ডিগ্রি কম হলেই তবেই তোমার এই কাজগুলো কি হবে,
ধনাত্মক হবে। এটাকে বলে ধনাত্মক কাজ, যে যেদিকে বল প্রয়োগ করব বস্তু সরানো সেই দিকে হবে। এই হলো ধনাত্মক কাজ। 2 নম্বর হলো যে বস্তুর যেদিকে বল প্রয়োগ করলাম আমি এই দিকে, আর বস্তুর সরণ ঘটলো হলো এই দিকে। তাহলে কি হলো যে বল প্রয়োগ এই দিকে, সরণ এই দিকে, মধ্যবর্তী কোণ কত? থিটা 180 ডিগ্রি। সেই ক্ষেত্রে ডাব্লিউ কি? হ্যাঁ, এফ এস কস 180 ডিগ্রি, এটাকে আমরা বলি মাইনাস এফএস। মাইনাস এফএস হলে সেটাকে আমরা বলি বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ কি বলি? এটাকে আমরা ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ। তাহলে বলের বিরুদ্ধে কাজ আমরা পেলাম। এখন যদি এমন হয় যে বল এই দিকে ক্রিয়া করলো, সরণ হলো তার লম্ব দিকে। লক্ষ্য করে দেখো যে সরণ যদি লম্ব দিকে হয় তাহলে তার উপাংশ কি হবে? সরণের উপাংশ কি হবে? এই জায়গায় যদি আমরা একটা লাইট দিয়ে দিই তাহলে এর উপরেই পড়বে। তার মানে এই সরণের কোনো ছায়া এফ এর উপরে পড়বে না। সরণের কোনো ছায়া এফ এর উপরে পড়বে না। কখন হয় এই ঘটনাটা? যখন থিটা 90 ডিগ্রি হয়। থিটা 90 ডিগ্রি এই ঘটনা ঘটে। তার মানে যদি উপাংশ যদি না থাকে সরণের, তাহলে সেই ক্ষেত্রে আমরা কাজ হয় নাই বলে নেব। তাহলে এখান থেকে পাই কি আমরা? যে W ইকুয়াল টু Fs cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মানে হলো W0। W0 টিকে বলা হয় হলো শূন্য কাজ। শূন্য কাজ। তাহলে আমরা 3 ধরনের এখানে কাজ পেলাম। কি কাজ? বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ, আর হলো শূন্য কাজ। ওই যে আমরা W বলেছিলাম, W Fs cos থিটা, হ্যাঁ, যে বলের বল আর সরণ, বল আর বলের দিকে সরণের উপাংশ। তাহলে এখান থেকে আমরা কাজে কিন্তু একক পেতে পারি। কি একক পেতে পারি? cos থিটা তো নাই, ঠিক আছে, Fs, এই বলের দ্বারা কাজ, এই যে বলের দ্বারা কাজ Fs, এখানে বল আছে, সরণ আছে, তো বল আর সরণের গুণনফল কি? W। মুছে ফেলি। তাহলে বল, কাজ, সরণ মানেই হলো যে 1 জুল কাজ যদি চাই, বল আর সরণ, বলের দ্বারা কাজের কথা বলছি। তাহলে 1 জুল কাজ যদি চাই, তাহলে বল হতে হবে 1 নিউটন আর সরণ হতে হবে 1 মিটার। তাহলে হবে 1 জুল। তার মানে যে কোনো বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর 1 মিটার সরণ হয়, তবে সম্পন্ন কাজের পরিমাণকে 1 জুল বলে। ঠিক আছে? তাহলে আমরা জুলের সংজ্ঞা পেয়ে গেলাম। এবার আমরা পরিবর্তনশীল বলে যেতে পারি। পরিবর্তনশীল বলে আমরা কি পাবো? পরিবর্তনশীল বল আমরা বলছি যে কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করি, সেই বল প্রয়োগের মান যদি প্রতি মুহূর্তেই আমার যদি চেঞ্জ হয়, তখন সেটা বলি পরিবর্তনশীল বল। মান চেঞ্জ হতে পারে, দিক চেঞ্জ হতে পারে। মান চেঞ্জ হতে পারে, দিক চেঞ্জ হতে পারে। তাহলে সেই জায়গায় বলে আমরা সেটাকে বলি হলো পরিবর্তনশীল বল। তাহলে এতক্ষণ আমরা যেটা বের করেছিলাম সেটা হলো যে ধ্রুব বল কর্তৃক কৃত কাজ কি হবে, সেই কাজের পরিমাণ বের করছি। তাহলে এখন আমরা দেখি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কি হতে পারে। কি? পরিবর্তনশীল বল। কৃত কাজ। তাহলে বল যদি পরিবর্তন হয়, ধরো যে এই দিকে আমার হলো সরণ আর এই দিকে হলো বল, তাহলে বলকে আমরা পরিবর্তন করলাম। বল পরিবর্তন করলে ধরো এইরকম বলের চেহারা হলো। এখন
একটা বস্তু আছে, ধরো x1 অবস্থানে আছে, আমি বললাম যে এটা x1 অবস্থান থেকে আমি x2 অবস্থানে নিতে চাই, তাহলে এর উপরে বল প্রয়োগ করলাম, সরি এখান থেকে এই পর্যন্ত, এটা হলো W হলো কাজ বের করতে আমার এটা করতে হবে। এখন এটা যদি করতে যাই তাহলে এখানে বলের মান আমি আগে যেমন ধ্রুব ধরেছিলাম, যে যখন 5 নিউটন বল প্রয়োগ করেছিলাম সেই বলের মানের কোনো পরিবর্তন ঘটবে না শেষ হওয়া পর্যন্ত, 5 নিউটনকেই আমরা নিয়েছি। হ্যাঁ, কিন্তু যদি এমন হয় যে পরিবর্তনশীল বল মানে প্রতি মুহূর্তেই একটা বস্তুর উপরে বল প্রয়োগ করছি, বলের মান পরিবর্তন হচ্ছে, 5 নিউটন বল প্রয়োগ করলাম, 6 নিউটন বল প্রয়োগ করলাম, 4 নিউটন বল প্রয়োগ করলাম, 5 নিউটন বল প্রয়োগ করলাম, 7 নিউটন বল প্রয়োগ করলাম, তার মানে কি বলের মান প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, বলের মান প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তাহলে পরিবর্তনগুলো যদি হয় তাহলে প্রতি মুহূর্তেই পরিবর্তন দিয়ে আমার কাজের হিসাব করতে হবে, নাকি বলো? তাই তো করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, যে প্রতিটা মুহূর্তেই বলের যে পরিবর্তন হবে সেই পরিবর্তনগুলো দিয়ে আমরা কাজের মান বের করব। দেখো, আমরা যদি এইগুলোকে ছোট্ট ছোট্ট অংশে ভাগ করে নেই, এরকম ভাগ করলাম, খুব ক্ষুদ্র অংশে ভাগ করে নিলাম। কি ভাগ করলাম এই যে বলের যখন মানের পরিবর্তন হবে, ধরো 5 নিউটন বল প্রয়োগ করলাম, 5 নিউটন বল থেকে আমি 6 নিউটন বলে পরিবর্তন করব। তো এই প্রয়োগ 5 নিউটন থেকে 6 নিউটনের পরিবর্তন হতেও তো ক্ষুদ্র একটা সময় লাগবে। ঠিক সেই সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা ধরে নিলে হলো কি, যে সেখানে ধরে নেওয়া যায় যে এই সময়ে বলের মানের কোনো পরিবর্তন হয় নাই, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্ব ডেল্টা এক্স ধরে নিলাম, এরকম ডেল্টা এক্স ডেল্টা টু, এরকম ডেল্টা এক্স পরিবর্তন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রথম অংশের জন্য আমার কি হবে, যে ধরে নিলাম W1, এটা ক্ষুদ্র ক্ষুদ্র কাজ W1, সেই ক্ষেত্রে ধরে নিলাম যে F অন ডেল্টা এক্স, W2 F2 ডেল্টা এক্স। যে বললাম যে পরিবর্তনশীল বলের মানের পরিবর্তন হলো, এক্সটাকে ক্ষুদ্র করে নিলাম এই জন্য যে মানের তো পরিবর্তন হচ্ছে, সেই মানের পরিবর্তন হওয়ার যে সময়টুকু, এটা এত ক্ষুদ্র একটা সময় নিলাম যে মানের পরিবর্তন হওয়ার আগেই যেন সেই জায়গাটুকু পরিবর্তন ক্রস করে যায়, এমন একটা দূরত্ব নিলাম, নিয়ে আমি কি করলাম, মান বের করলাম। এরকম অসংখ্য ভাগে ভাগ করলাম, কত ভাগ, ধরো n ভাগে ভাগ করলাম, n ভাগ, তাহলে f n ডেল্টা x। এখন এইটাকে আমি যোগ করে দিলে w পেয়ে যাব, এই w1 ডেল্টা w1 এগুলো সব যোগ দিলাম, আমি আর লিখলাম না, যোগ দিলাম, ডান পাশটা লিখি যে f1 ডেল্টা x, f2 ডেল্টা x, f3 ডেল্টা x, এরকম চলতে থাকবে। যদি চলতে থাকে তাহলে আমরা লাস্টে পাবো কি, যে f n ডেল্টা x। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি এরকম, সামেশন অফ f, নাম দিলাম, একটা কিছু নাম দিলাম, নাম কি দিলাম, যে f k ডেল্টা x, এখানে সরি f n ডেল্টা x, f k ডেল্টা x, k এর মান ধরলাম যে k is equal to 1 থেকে k is equal to n। এটা হলো টোটাল কাজ বের করলাম, কিন্তু টোটাল কাজ যে বের করলাম এই ডেল্টা এক্সও কিন্তু এখানে যে একেবারে নির্ভুল এটা বলা যাবে না, কারণ আমরা ক্ষুদ্র মান ধরে নিয়েছি, এতই ছোট যে ছোটতে ভুলের পরিমাণ খুবই ছোট এটা ধরে নিয়েছি, একেবারে যে নির্ভুল সেটাও না। সেই নির্ভুলকে যদি একেবারে ক্ষুদ্র ভুলকে যদি নির্ভুল করতে চাই তাহলে ডেল্টা এক্সকে আমার অসীম ভাগে ভাগ করতে হবে। এত ভাগে ভাগ করলাম যে একটা বস্তুকে আমি ছোট করতে থাকলাম, ছোট করতে ডেল্টা এক্স, ছোট করলাম ডেল্টা এক্স, ছোট করলাম ডেল্টা এক্স, ছোট করলাম ডেল্টা এক্স, করতে আরো ছোট করে ফেললাম, যে ছোটর পরে আর ছোট করা যায় না। তখন আমরা এগুলোকে বলি যে ডেল্টা এক্স কে এত ক্ষুদ্র অংশে আমরা ভাগ করে ফেললাম যে অসীম ভাগে ভাগ করে ফেললাম, মানে তার অর্থ হলো যে এই ডেল্টা এক্স কে যদি আমি এখন আর ছোট করি তাহলে দৈর্ঘ্যের যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্য আর থাকবে না, তখনকে বলি আমরা একেবারে ক্ষুদ্র। সেই ক্ষুদ্রটা যখন লিখি তখন আমরা সেইটাকে এইভাবে লিখি, কিভাবে লিখি, যে আমরা বলি ডেল্টা এক্স কে কি করলাম,
খুবই ক্ষুদ্র করে ফেললাম। কোন দিকে ক্ষুদ্র? যে একেবারে জিরোর দিকে নিয়ে গেলাম। তখন এখানে আমরা একটা লিমিট দেই। লিমিট দিয়ে এই যে সামেশন অফ এফ কে এক্স, যেখানে আমরা লিখেছিলাম যে কে ইজ ইকুয়াল টু 1 থেকে কে ইজ ইকুয়াল টু এন, সেইটাকে তখন আমরা লিখতে পারি, এই অংশটাকে নিয়ে এইভাবে লিখতে পারি। কি লিখতে পারি? একেবারে ক্ষুদ্র অংশ যে এফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশনে নিয়ে যেতে পারি। এখন কোথা থেকে কোথায় যেতে চেয়েছিলাম? ওই যে ছবিতে বলেছিলাম যে x1 অবস্থান থেকে আমি x2 অবস্থানে একটা বস্তুকে নিয়ে যেতে চাই, কিন্তু এই সময়ের মধ্যে আমি পরিবর্তনশীল বল ব্যবহার করতে চাই। তাহলে x1 থেকে x2 যাবো, যে এটা কোথায় লেখা থাকবে? এই জায়গায় লেখা থাকবে। এই যে লেখা থাকবে x1, এই জায়গায় লেখা থাকবে x2, এই w। তাই পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের ফর্মুলা হবে এইটা। এটাকে যদি ধরো আমরা একমাত্রিক পেয়েছি অথবা রৈখিক পেয়েছি, এটাকে যদি আমরা বহু দ্বিমাত্রিক ত্রিমাত্রিকে নিয়ে যেতে চাই অথবা ভেক্টরে নিয়ে যেতে চাই, তাহলে এটাকে আমরা বের করতে পারবো এইরকম যে w ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ f ডট ds। ধরো x1 থেকে s1 থেকে s2 এরকম লেখা যেতে পারে। তো এই হলো আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তাহলে দুইটা কাজের চেহারা আমরা পেয়ে গেলাম। কি করেছি? যে বস্তুর উপরে বল প্রয়োগ করেছি, একবার বলকে যে বল প্রয়োগ করেছি সেই বল দিয়েই আমি সমস্ত কাজকে সম্পন্ন করেছি, এটাকে বলেছি আমরা ধ্রুব বল কর্তৃক কৃত কাজ। আর যখন আমরা বস্তুর উপরে বল প্রয়োগ করছি কিন্তু বলটাকে সময় সময় পরিবর্তন করেছি, সেটাকে বলছি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। এর দ্বারা আমরা দুইটা সম্পর্ক পেয়েছি। তাহলে একটু যদি আমরা দেখি কি কি সম্পর্ক পেলাম, তাহলে একটা পেয়েছি হলো যে ধ্রুব বল কর্তৃক কৃত কাজ, যেটা F ডট S, আর পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ সেটা পেয়েছি হলো এই W পেয়েছি হলো Fs cos থিটা, আর একটা কি হচ্ছে W পেয়েছি হলো ইন্টিগ্রেশন অফ Fx dx। এই দুইটা সম্পর্ক আমরা পেয়েছি। একটা হলো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, একটা হলো ধ্রুব বল দ্বারা কৃত কাজ। এখন পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ কিছু উদাহরণে আমরা যাই। পরিবর্তনশীল বলের মধ্যে কি কি আছে? পরিবর্তনশীল বল, আগে পরিবর্তনশীল বল, তারপরে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। পরিবর্তনশীল বল, পরিবর্তনশীল বলের মধ্যে কি কি পাই আমরা? একটা পাই হলো স্থিতিস্থাপক বল, বা এটাকে বলি আমরা স্প্রিং বল, পাই অভিকর্ষ বল, বা মহাকর্ষ বল, যাই বলি না কেন, মহাকর্ষ বল। আর কি পাই? এই বলগুলো স্থিতিস্থাপক বল পাই, অভিকর্ষ বল পাই, মহাকর্ষ বল পাই, এই বলগুলো আমরা পাই। আছে আপাতত আমার দরকার নেই, দুটোকে আলোচনা করি আগে। সেটা হলো স্থিতিস্থাপক বল কর্তৃক কৃত কাজ যদি চাই তাহলে স্থিতিস্থাপক বল লাগবে। স্থিতিস্থাপক বল কোথায় পাবো? যে ধরো একটা স্প্রিং এর উপরে আমি যখন বল প্রয়োগ করব, স্থিতিস্থাপক বস্তু লাগবে। স্থিতিস্থাপক বস্তু কি? স্প্রিং। একটা স্প্রিং কে যখন বল প্রয়োগ করব, সেই স্প্রিং কে কি হবে, যে ধরো ওয়ালের সাথে আমি একটা স্প্রিং কে আটকালাম, ওর আরেক প্রান্তে ধরে আমি এরকম টানছি, স্প্রিং লম্বা হবে। স্প্রিং লম্বা হবে ঠিকই, কিন্তু ঘটনা কি ঘটবে, যে আমার হাতের মধ্যে একটা বল তৈরি হবে, যে বলে আমি ওকে টেনে নিয়ে আসছি, স্প্রিং ও সেই বলে নিয়ে যা তার পূর্ব অবস্থায় ফিরে নিয়ে যেতে হবে। তাহলে স্প্রিং এর মধ্যে একটা উল্টা দিকে বল তৈরি হচ্ছে। এই উল্টা দিকে যে বল তৈরি হয় এটাকে বলে স্প্রিং এর প্রত্যয়নী বল। কি বললাম? স্প্রিং এর প্রত্যয়নী বল। কোথায় তৈরি হয়? স্প্রিং এর তৈরি হয়। কোন দিকে তৈরি হয়? আমি যেদিকে বল প্রয়োগ করলাম তার উল্টা দিকে। যখন বল প্রয়োগ করি যেটা করি সেটাকে আমরা বলি বাহ্যিক বল, আর বাহ্যিক বলের উল্টা দিকে যে বলটা তৈরি হয় সেটাকে বলি আমরা প্রত্যয়নী বল। তাহলে বাহ্যিক বল আর প্রত্যয়নী বল একই দিকে? না, একই দিকে না, এটা বিপরীত দিকে। তার মানে আমরা পাবো কি, যে যত স্প্রিং এর উপরে বল প্রয়োগ করব তত স্প্রিং লম্বা হবে। তাহলে আমরা একটু দেখি, তারপরে কাজে আসি,
যে এই হলো আমার স্প্রিং, এই হলো স্প্রিং, এই স্প্রিংটাকে কি করলাম আমি টানলাম। কি করলাম? টানলাম মানে কি? টানলাম মানে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে টাইনা লম্বা করে ফেললাম। যে ছিল আমার এই জায়গাটায়, নিয়ে আসলাম আমি এই জায়গাটায়। ক্লিয়ার? কি করলাম? বল প্রয়োগ করলাম, টানলাম কোন দিকে? এই দিকে। এইটাকে বলি আমরা এফ ই এক্স টি, মানে হলো এফ এক্সটার্নাল, এটাকে বলি আমরা বাহ্যিক বল। এই টানার ফলে কি তৈরি কি হলো? যে স্প্রিং এর মধ্যে একটা বল তৈরি হলো যে উল্টা দিকে টেনে নিয়ে আসবে, এটাকে বলি আমরা এফ এস, এফ এস স্প্রিং বল যেটাকে বলি, প্রত্যায়নী বল যেটাকে বলি। তো বলছি যে এক্স পরিমাণ, এখন যদি একে টেনে যদি এক্স পরিমাণ লম্বা করি, তাহলে এই এফ এস কি হবে? যত এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করবে, যত এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করবে তত পরিমাণ স্প্রিং এর মধ্যে প্রত্যায়নী বল তৈরি হবে। যত পরিমাণ এক্সটার্নাল বল প্রয়োগ করবে তত পরিমাণ স্প্রিং লম্বা হবে। মানে বল কত বেশি লম্বা হলো তার সমানুপাতিক। তার মানে এফ এস সমানুপাতিক এক্স, এক্স এফ কোন দিক? এক্সটার্নালের উল্টা দিক। সেজন্য এফ এস আমরা লিখি মাইনাস কে এক্স। এই কেটা কি? এটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। তার মানে স্প্রিং বলের রাশিমালা কিন্তু এইটা। এখানে কে কি? কে সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবকের নাম কি? কি নিয়ে কাজ করলাম? স্প্রিং নিয়ে। এটাকে বলি স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে কি হলো? যে তুমি বল প্রয়োগ করলে একটা স্প্রিংকে লম্বা করলা, স্প্রিং দিলেই লম্বা করতে পারবা? মোটা একটা স্প্রিং দিলাম, টানে লম্বা করতে পারবা? এইটা চিকন দিলাম, যেটুকু লম্বা হবে, মোটা স্প্রিং দিলাম, ততটুকু টানে লম্বা করতে পারবা? উত্তর হবে না। একটা কাঠের স্প্রিং বানায় দিলাম, একটা ইস্পাতের স্প্রিং বানায় দিলাম, দুইটাই কি সমান লম্বা করতে পারবা? উত্তর হবে না। স্প্রিং লম্বা করা যাবে, কাঠ লম্বা করা যাবে না। ঠিক আছে? তার মানে কি? এই স্প্রিং কনস্ট্যান্ট নির্ভর করবে যে একটা স্প্রিং তার জ্যামিতিক আকার কিরকম, তার এলাস্টিক বৈশিষ্ট্য কি আছে, স্থিতিস্থাপক ধর্ম কি আছে, আর স্প্রিংটা লম্বা কত বড়, এই তিনটা জিনিসের উপর নির্ভর করে। স্প্রিং কনস্ট্যান্ট কিসের উপর নির্ভর করে? তিনটা জিনিসের উপর নির্ভর করে। একটা হলো স্প্রিংটি কত বড় লম্বা, স্প্রিংটির জ্যামিতিক আকার কিরকম হবে, স্প্রিংটির কি হবে, স্থিতিস্থাপক বৈশিষ্ট্য কি হবে। তোমার যদি এখন যদি কি বলে যে এমসিকিউ কোশ্চেন করে, কোশ্চেন করার সময় যদি এমন হয় যে স্প্রিং নির্ভর করে, একটা প্রশ্ন দেওয়া হলো স্প্রিং নির্ভর করে রোমান 1 স্প্রিং এর দৈর্ঘ্যের উপর, রোমান 2 স্প্রিং এর আকারের উপর নয়, রোমান 3 স্প্রিং এর স্থিতিস্থাপক বৈশিষ্ট্যের উপর। উত্তর দেওয়া হলো যে কোনটি সঠিক? ক 1, ক খ 1 ও 2, গ 1 2 3। কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে? এর মধ্যে একটা উত্তর নাই, কারণ 1 আর 3 ঠিক, 2টা ভুল। এইভাবে তোমার প্রশ্নগুলো তৈরি হয়। কাজে যে লাইনগুলো তোমরা পড়বে, মনোযোগ দিয়ে পড়বে, তাইলে এখানে বুঝতে পারবে যে আসলে কোন জায়গায় তোমার প্রশ্নটা লুকায়িত আছে। থ্যাংক ইউ অল। আজকে আমরা এই পর্যন্ত শেষ করব। আগামী দিনে আমরা পরিবর্তনশীল বলের জন্য আর যে অভিকর্ষ বল আছে এবং সেখান থেকে আমরা শক্তিতে যাব, সেগুলো আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।